নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমি ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশনের একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি এডুকেশনের সিলেবাসের ইউনিট 1 এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স থেকে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের সেটের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে, যেহেতু ডিসেম্বরে সেট এক্সাম হতে চলেছে। তাই এই আলোচনার মাধ্যমে তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শন শাস্ত্রের কোন শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে অনুসন্ধান করে? হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি এক্সামিন ইস্যুস পার্টেইনিং টু দ্য নেচার অফ রিয়ালিটি? অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে অন্টোলজি, অপশান বিতে আছে মেটাফিজিক্স, অপশান সিতে আছে এক্সিওলজি, অপশান ডিতে আছে এপিস্টেমোলজি। দর্শনশাস্ত্রের কোন শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয়গুলি নিয়ে অনুসন্ধান করে? দর্শনে যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে মেটাফিজিক্স, জ্ঞান বা অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি, মূলবিদ্যা বা এক্সিওলজি। অধিবিদ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? অধিবিদ্যায় দেশ, কাল, কার্যকরণ তত্ত্ব, জড়, প্রাণ, স্রষ্টার স্বরূপ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বিশ্বতত্ত্ব বা কসমোলজি, তত্ত্ববিদ্যা অন্টোলজি, মনোদর্শন ফিলোসফি অব মাইন্ড। জ্ঞানতত্ত্বে জ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, জ্ঞানের স্বরূপ, জ্ঞানের উৎস, জ্ঞানের সম্ভাবনা কোথায়, জ্ঞানের সীমা, যথার্থতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মূলবিদ্যা বা এক্সিওলজিতে বিভিন্ন যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব, নীতিবিদ্যা, সমাজ দর্শন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে দেওয়া হয়েছিল যে দর্শনশাস্ত্রের কোন শাখা প্রকৃতি বা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে আলোচনা করে? বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে আলোচনা করে মেটাফিজিক্স বা অধিবিদ্যা দেশ, কাল, কার্যকরণ তত্ত্ব, জড়, প্রাণ, মন, স্রষ্টা নিয়ে আলোচনা করে, অর্থাৎ প্রকৃতির অনুসন্ধান করে। ইহা জগতের সর্বোত্তম গুরুত্ব এবং প্রকৃতির অনুসন্ধান করে। পরের প্রশ্ন হচ্ছে, সাংখ্য মতে যার দ্বারা যথার্থ জ্ঞান লাভ করা যায় তাকে প্রমাণ বলা হয়। প্রমাণ 3 রকম, যথা সাংখ্য দর্শন 3 প্রকার সোর্স অফ নলেজে তারা বিশ্বাস করেছেন। 3 প্রকার সোর্স অফ নলেজে তারা বিশ্বাস করছেন, সেগুলো কি কি? অপশানগুলিতে দেওয়া হয়েছে। অপশান এতে আছে প্রত্যক্ষ অনুমান, অপশান বিতে আছে প্রত্যক্ষ অনুমান শব্দ, অপশান সিতে আছে প্রত্যক্ষ অনুমান অর্থপতি, অপশান ডিতে আছে প্রত্যক্ষ অনুমান উপমান। সাংখ্য দর্শন সোর্স অফ নলেজ, যে 3টি সোর্স অফ নলেজের ওপর বিশ্বাস করেছিলেন সেগুলো হচ্ছে অপশান বি, প্রত্যক্ষ অনুমান এবং শব্দ। প্রত্যক্ষ অনুমান এবং শব্দ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তোমরা লক্ষ্য করে দেখবে যে এই দুই ধরনের প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনে চলে এসেছে। তাই আমি সেই ধরনের প্রশ্নগুলোই আলোচনা করছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 দাগের প্রশ্ন, জৈন দর্শন অনুসারে অনেকান্তবাদ হলো। অপশান এতে আছে অনেকান্তবাদ বা সাদ্দাত সত্যের বহুমুখী দৃষ্টিভঙ্গি, অপশান বিতে আছে প্রত্যেক বস্তু অনন্ত গুণ বিশিষ্ট, অনন্ত ধর্মকং বস্তু, অপশান সিতে আছে অনেকান্তবাদ ও সাদবাদ বস্তুবাদী ও আপেক্ষিক বহুত্ববাদের 2টি দিক, অপশান ডিতে আছে উপরের সব বিকল্পগুলি ঠিক। জৈন দর্শন অনেকান্তবাদে বিশ্বাস করতেন। অনেকান্তবাদ বলতে কি বোঝায়? যে জৈন দর্শন বিশ্বাস করতেন যে বহু তত্ত্ব, অর্থাৎ বিভিন্ন বস্তুর স্বতন্ত্র একটা সত্তা আছে, প্রত্যেক বস্তুই অনন্ত গুণ বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেক বস্তুই নিজ নিজ গুণে গুণী বা প্রত্যেকটা বস্তুর স্বতন্ত্র একটা গুণ আছে। এই বিষয়টাকেই বলা হচ্ছে অনেকান্তবাদ। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু সঠিক। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্ন, আত্মোপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন
কোন দর্শনের সাথে সম্পর্কিত? অপশন এতে আছে ভাববাদ, অপশন বিতে আছে তর্ক বা যুক্তি, অপশন সিতে আছে বস্তুবাদ, অপশন ডিতে আছে মার্ক্সবাদ। আত্ম উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন, যখনই আমরা আত্ম উপলব্ধি বা আত্ম শব্দটা শুনবো তখনই আমাদের বুঝে নিতে হবে যে এই ধারণাটা ভাববাদী দর্শন দিয়েছে, আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন দিয়েছেন, কারণ তারা পরম সত্যে বিশ্বাস করতেন, তারা আত্মায় বিশ্বাস করতেন, আত্মার মুক্তিতে তারা বিশ্বাস করতেন। তাই আত্ম উপলব্ধি এই ধারণাটি ভাববাদী দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন হচ্ছে 5 দাগের প্রশ্ন, অস্তিত্ববাদের জনক কে? অপশান এতে আছে সোরেন কিয়েরকেগার্ড, অপশান বিতে আছে জ্যাসপার, অপশান সিতে আছে ওয়াল্টার, অপশান ডিতে আছে মার্সেল। অস্তিত্ববাদের জনক হলেন অপশান এ সোরেন কিয়েরকেগার্ড। পরের প্রশ্ন হচ্ছে 6 দাগের প্রশ্ন, কোন দার্শনিক পুঁথি সর্বস্ব শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে বলেন? কোন দার্শনিক পুঁথি সর্বস্ব শিক্ষার বিরুদ্ধে বলেন? অপশানগুলি হচ্ছে অপশান এ রুশো, অপশান বি হারবার্ট স্পেন্সার, অপশান সি মন্তেশ্বরী, অপশান ডি পেৎসালৎসি। রুশো ছিলেন প্রকৃতিবাদী দার্শনিক, তিনি পুঁথি সর্বস্ব শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি পুঁথি শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং বলেছিলেন প্রকৃতির মধ্যে থেকেই শিশুকে শিক্ষা দিতে হবে। অপশান এ রুশো সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন, প্রকৃতিবাদ এবং ভাববাদের প্রতিক্রিয়া হিসাবে দর্শন চিন্তার উদ্ভব হয়েছিল। অপশান এতে আছে বাস্তববাদ, অপশান বিতে আছে অস্তিবাদ, অপশান সিতে আছে প্রয়োগবাদ, অপশান ডিতে আছে অপরিহার্যবাদ। প্রকৃতিবাদ এবং ভাববাদের প্রতিক্রিয়া স্বরূপ, অর্থাৎ কোন দর্শন প্রকৃতিবাদের ধারণাকেও বিশ্বাস করতেন না এবং ভাববাদের ধারণাকেও তারা বিশ্বাস করতেন না বা তাদের বিরুদ্ধে ছিলেন? কোন দর্শন ছিলেন? অস্তিবাদ। অস্তিবাদ দর্শন প্রকৃতিবাদ এবং ভাববাদের বিরুদ্ধে ছিলেন এবং তার প্রতিক্রিয়া স্বরূপ অস্তিবাদের দর্শন চিন্তার উদ্ভব হয়। পরের প্রশ্ন, কার্যকারিতাবাদ তত্ত্বের বা ফাংশনালিস্টিক থিওরির উদ্ভাবক কে? অপশানগুলি হচ্ছে অপশান এতে আছে ডুরখেইম, অপশান বিতে আছে অগবিন, অপশান সিতে আছে হারবার্ট মিড, অপশান ডিতে আছে সিমেল। কার্যকারিতাবাদ তত্ত্ব বা ফাংশনালিস্ট থিওরির উদ্ভাবক ছিলেন সমাজবিদ ডুরখেইম। সমাজবিদ ডুরখেইম এই তত্ত্বের উদ্ভাবক ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 9 দাগের প্রশ্ন, সিম্বলিক ইন্টারঅ্যাকশন থিওরি ধারণার জনক কে? অপশানগুলি হচ্ছে অপশান এতে আছে জর্জ হারবার্ট মিড, অপশান বিতে আছে হার্টন, অপশান সিতে আছে মরিসন, অপশান ডিতে আছে ডুরখেইম। সিম্বলিক ইন্টারঅ্যাকশন থিওরির জনক হচ্ছেন অপশান এ জর্জ হারবার্ট মিড। জর্জ হারবার্ট মিড। সিম্বলিক ইন্টারঅ্যাকশন থিওরি হচ্ছে সোশিওলজি অফ এডুকেশনের একটা অ্যাপ্রোচ বা একটা থিওরি। সেখানে কি বলা হয়েছে? সিম্বলিক ইন্টারঅ্যাকশন থিওরি বাংলা অর্থ হচ্ছে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, অর্থাৎ বিভিন্ন প্রতীকী বা সিম্বল ব্যবহার করার মাধ্যমে, সেটা যে কোনো সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে কোনো সিম্বল হতে পারে, সিগন্যাল হতে পারে, আমাদের জেস্চার হতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে যখন মানুষ একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে, যখন মানুষ একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে বা একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, তখন সেটাকে বলা হচ্ছে সিম্বলিক ইন্টারঅ্যাকশন থিওরি। এটা দিয়েছিলেন হারবার্ট মিড, জর্জ হারবার্ট মিড এবং হার্টন ব্লাম্বার দিয়েছিলেন। তারা কি বিশ্বাস করতেন? যে ওয়ান সেলফ ডেভেলপ থ্রু সোশ্যাল ইন্টারাকশন, মানে যে কোনো মানুষই কি হয়, ডেভেলপ করে কার মাধ্যমে? সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ ডেভেলপ করে। জর্জ হারবার্ট মিড এই ধারণাটি দিয়েছিলেন সিম্বলিক ইন্টারঅ্যাকশন থিওরি, যে মানুষ বিভিন্ন সিম্বল ব্যবহার করার মাধ্যমে একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে। পরের প্রশ্ন কি? 10 দাগের প্রশ্ন, কাঠামোগত কার্যকারিতাবাদ বা স্ট্রাকচারাল ফাংশনালিজম তত্ত্বের জনক কে? অপশানগুলি আছে অপশান এতে আছে হারবার্ট স্পেন্সার, অপশান বিতে আছে এমিল, অপশান সিতে আছে ডুরখেইম, অপশান ডিতে আছে মেড হার্টন।
এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে। স্ট্রাকচারাল ফাংশনালিজম বা কাঠামোগত কার্যকারিতাবাদী তত্ত্বের জনককে, জনক হচ্ছেন ডুরকেইম। আমরা এবার জেনে নিই যে স্ট্রাকচারাল ফাংশনালিজম এটি কি। এটিও একটি সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ, সোশিওলজি অফ এডুকেশনের একটা অ্যাপ্রোচ বা একটা থিওরি, যেখানে এর অর্থ হচ্ছে কাঠামো। স্ট্রাকচারাল ফাংশনালিজমের অর্থ হচ্ছে কাঠামোগত কার্যকারিতাবাদ। বিষয়টা কীরকম, এখানে ফোকাস করা হয় কিসে, অন দ্য ওয়ে দ্যাট ইউনিভার্সাল এডুকেশন সার্ভ দ্য নিড অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করবে ইউনিভার্সাল এডুকেশন। অর্থাৎ এডুকেশন কি করবে, সমাজের চাহিদা পূরণের জন্য ব্যবহার করবে। এডুকেশন প্রথমে ফাংশনালিস্ট ফার্স্ট সি এডুকেশন ইজ in its manifest role conveying basic knowledge and skill to the next generation. এডুকেশন বা শিক্ষা কি করবে, নেক্সট জেনারেশনের কাছে নিজেদের যে বেসিক নলেজ এবং স্কিল, যে দক্ষতা, সেটাকে নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে দেবে। ডুরকেইম দ্য ফাউন্ডার অফ দ্য ফাংশনালিস্ট থিওরি। ডুরকেইম ছিলেন এই ফাংশনালিস্ট থিওরি বা কার্যকারিতাবাদ তত্ত্বের জনক। এই কার্যকারিতাবাদ তত্ত্বর ধারণাটা কীরকম, বিষয়টা হচ্ছে এই রকম যে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট যে সমস্ত বিজনেসম্যানরা আছে তাদের থেকে ট্যাক্স নেয়। সেই ট্যাক্সটা কিসে ব্যবহার করে, বিভিন্ন সরকারি যে বিষয়গুলো আছে, সরকারি স্কুল, সরকারি অফিস, সেই জায়গাতে সেই ট্যাক্সের যে টাকাটা আছে সেটা তারা ব্যবহার করে। তারপরে কি হয়, সেই স্কুল এডুকেশন মানুষকে যখন আমরা স্কুলে এডুকেশন নিচ্ছি তার মাধ্যমে কি হয়, তা আমরা একটা ভবিষ্যতে যে কোনো কাজে যুক্ত হতে পারি, অর্থাৎ আমরা জব করার একটা ক্ষমতা পাই শিক্ষার মাধ্যমে। আবার কি হয়, যখন আমরা জব করছি সেই জবটাই আমরা কি করছি, অর্থটা পাচ্ছি, সেই অর্থ আমরা কোনো বিজনেস করছি বা কিছু করছি, সেটা আবার তখন আমরা আবার ট্যাক্স দিচ্ছি, আবার সেই ট্যাক্সটা চলে যাচ্ছে কোথায়, সরকারের কাছে, আবার সরকার সেটা শিক্ষায় ব্যয় করছে, আবার শিক্ষার মাধ্যমে সেটা কি হচ্ছে, আমরা যখন বড় হচ্ছি, আমরা যখন জব পাচ্ছি, মানে এটা একটা সার্কেলের মতো ঘুরতেই থাকছে, একটা মানে আন্তঃক্রিয়ার মাধ্যমে একটা বিষয়টা ঘুরতেই থাকছে, অর্থাৎ স্ট্রাকচারালভাবে একটা বিষয়টা ঘুরতে থাকতে। এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনালিজম, যেটা ডুরকেইম এই ধারণাটা দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 11 দাগের প্রশ্ন, অন্য সংস্কৃতিকে আত্মীকরণ করাকে কি বলা হয়। অপশন এতে আছে সাংস্কৃতিক অভিযোজন, অপশন বিতে আছে ব্যাপন, অপশন সিতে আছে সমন্বয়, অপশন ডিতে আছে গতিশীলতা তত্ত্ব। অন্য সংস্কৃতিকে আত্মীকরণ করাকে কি বলা হয়, এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনে এসেছিল, 2022-এ না হোক 2021-এ সম্ভবত এসেছিল। সাংস্কৃতিক অভিযোজন, ব্যাপন, সমন্বয়, গতিশীলতা, এই অপশনগুলির মধ্যে কোনটি ঠিক। অন্য সংস্কৃতিকে আত্মীকরণ বা অন্য সংস্কৃতিকে গ্রহণ করা বা সেটার সঙ্গে নিজেকে অভিযোজন করাকে বলা হয় অ্যাকালচারেশন বা সাংস্কৃতিক অভিযোজন। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 12 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আপেক্ষিক বঞ্চনা তত্ত্ব বা রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরির অনুসারে বঞ্চনার উদাহরণ নয়। রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি সোশ্যাল মুভমেন্টের একটা থিওরি, সোশিওলজি অফ এডুকেশনে তোমাদের আছে ইউনিট 1-এ, থিওরি অফ সোশ্যাল মুভমেন্টের একটা থিওরি রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি বা আপেক্ষিক বঞ্চনা তত্ত্ব। সেখানে কি বলা হয়েছে যে মানুষের যেটা থাকা উচিত এবং সে যদি ফিল করে যে তার যেটা থাকা উচিত সেটা নেই বা সে সেটা থেকে বঞ্চিত হয়েছে, তখন মানে এই থিওরিতে এটাই বলা হয়েছে যে মানুষের যেটা থাকা উচিত বা যেটা থাকার কথা সেটা তার থাকে না, অর্থাৎ সে সেটা থেকে বঞ্চিত হয়। সেটা মানি হতে পারে, হিউম্যান রাইটস হতে পারে এবং সোশ্যাল সিকিউরিটিও হতে পারে। এবার এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে নিম্নলিখিত কোনটি আপেক্ষিক বঞ্চনা তত্ত্ব অনুসারে বঞ্চনার উদাহরণ নয়। অর্থ মানি থেকে সে বঞ্চিত হতে পারে, সোশ্যাল সিকিউরিটি থেকেও বঞ্চিত হতে পারে এবং হিউম্যান রাইটস থেকেও সে বঞ্চিত হতে পারে, কিন্তু কি থেকে বঞ্চিত হতে পারে না, কর্মদক্ষতা থেকে কিন্তু কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। কর্মদক্ষতা বলতে কি বোঝায়, আমি কতটা দক্ষ, কেউ কতটা কোন কাজে দক্ষ, সেই দক্ষতাটা কিন্তু কেউ কাউকে বঞ্চিত করতে পারে না, এটা কিন্তু ডিপ্রাইভ করার মতো বিষয় নয়। তাই এই প্রশ্নটা কিন্তু যদি আমরা পড়েও না যাই, কিন্তু এটার আমরা উত্তর আমাদের বেসিক যে নলেজ আছে সেখান থেকে দিতে পারবো যে বঞ্চনার উদাহরণ নয় কর্মদক্ষতা। অপশান ডি আমাদের সঠিক উত্তর।
পরের যে প্রশ্নটি আছে সেখানে বলা হয়েছে শ্রী অরবিন্দের দর্শন মূলত বিবর্তনবাদী দর্শনকে ইন্টিগ্রাল এডুকেশন নামে অভিহিত করেছেন। মূলত কোন দর্শনকে শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন নামে অভিহিত করেছেন? শ্রী অরবিন্দ অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে ভাববাদ দ্বারা প্রভাবিত, অপশান বিতে আছে প্রকৃতিবাদ দ্বারা প্রভাবিত, অপশান সিতে আছে বস্তুবাদ দ্বারা প্রভাবিত, অপশান ডিতে আছে অস্তিবাদ দ্বারা প্রভাবিত। আমরা সকলেই জানি যে শ্রী অরবিন্দ হচ্ছে একজন ভাববাদী দার্শনিক এবং তিনি ইন্টিগ্রাল এডুকেশনের কথা বলেছিলেন, সমন্বয়িত শিক্ষার কথা বলেছিলেন। কিসের সমন্বয়? প্রাচ্য সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের কথা তিনি বলেছিলেন, তিনি ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলেছিলেন। তো তার এই দর্শন, তার এই যে ধারণা কোন দর্শন দ্বারা প্রভাবিত? ভাববাদী দর্শন দ্বারা প্রভাবিত। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 14 দাগের প্রশ্ন, ক্রিটিক্যাল পেডাগজি ধারণার উদ্ভাবক কে? অপশান এতে আছে পাওলো ফ্রেইরি, অপশান বিতে আছে শ্রী অরবিন্দ, অপশান সিতে আছে ম্যালকম নোস, অপশান ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী অরবিন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো নয়ই। ক্রিটিক্যাল পেডাগজি এই ধারণার যিনি উদ্ভাবক ছিলেন তিনি হচ্ছেন পাওলো ফ্রেইরি বা পল ফ্রেইরি। এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে। ক্রিটিক্যাল পেডাগজির ধারণার উদ্ভাবক কে ছিলেন? এই প্রশ্নটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে, তাই এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কোন দার্শনিক আধুনিক বিজ্ঞান অর্থাৎ মডার্ন সায়েন্স এবং প্রযুক্তিবিদ্যা অর্থাৎ টেকনোলজিকে শিক্ষার পাঠ্যক্রমে গুরুত্ব দেননি? অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বিতে আছে স্বামী বিবেকানন্দ, অপশান সিতে আছে ঋষি অরবিন্দ, অপশান ডিতে আছে মহাত্মা গান্ধী। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা অর্থাৎ মডার্ন সায়েন্স এবং টেকনোলজিকে পাঠ্যক্রমে গুরুত্ব দেননি হচ্ছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তার পাঠ্যক্রমে কোন বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন? বেসিক ক্রাফট, মাদার টাংকে, ম্যাথামেটিক্সকে এবং সোশ্যাল স্টাডিজকে। তিনি আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যাকে তার পাঠ্যক্রমে গুরুত্ব দেননি। অপশান ডি আমাদের সঠিক উত্তর। 16 দাগের প্রশ্ন হচ্ছে দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ উম্যান বইটির লেখক কে? অপশান এতে আছে ম্যারি উলস্টোনক্রাফট, অপশান বিতে আছে স্বামী বিবেকানন্দ, অপশান সিতে আছে সাবিত্রী ফুলে, অপশান ডিতে আছে নীল নোডিং। ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উম্যান এই বইটির লেখক হচ্ছে ম্যারি উলস্টোনক্রাফট। ম্যারি উলস্টোনক্রাফট ছিলেন একজন লেখক, ইংলিশ রাইটার। তিনি নারীবাদী ছিলেন। তিনি মূলত নারীদের অধিকারের জন্য বিভিন্ন লড়াই করেছিলেন, বিভিন্ন প্রতিবাদ করেছিলেন। নারীদের অধিকারের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। তিনি একজন দার্শনিকও ছিলেন। তো তিনি এই বইটি লিখেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কে প্রথম মহিলা বিদ্যালয় বা গার্লস স্কুল স্থাপন করেন পুনেতে? অপশান এতে আছে স্বামী বিবেকানন্দ, অপশান বিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সিতে আছে ঋষি অরবিন্দ, অপশান ডিতে আছে সাবিত্রীবাই ফুলে। সর্বপ্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেন পুনেতে সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে সর্বপ্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেন পুনেতে। তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অনেকে সিলেবাস থেকে অনেক কিছু বাদ দিয়ে দাও। আমি বারবার বলি যে সিলেবাস থেকে কিন্তু কোনো কিছুই বাদ দিলে হবে না। নেট এক্সামে 2022-এর নেট এক্সামে কিন্তু এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন এসেছিল। সাবিত্রীবাই ফুলে, জেডু কৃষ্ণমূর্তি, ম্যারি উলস্টোনক্রাফট, পাওলি ফেইরি, এগুলোকে অনেকে বাদ দিয়ে দেয় সিলেবাস থেকে, কিন্তু এই টপিক থেকেই 2022-এর নেটে প্রচুর প্রশ্ন এসেছিল। প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন এসেছিল এই 2022-এর নেট এক্সামে, নেট এডুকেশনে কিন্তু প্রশ্ন এসেছিল। তাই এই পোর্শনটা কিন্তু তোমরা কেউ বাদ দিয়ে দেবে না সিলেবাস থেকে। আশা করছি সেটেতেও এখান থেকেও প্রশ্ন আসার চান্স আছে। 18 দাগের প্রশ্ন হচ্ছে এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন বইটির লেখক কে? অপশান এতে আছে ঋষি অরবিন্দ, অপশান বিতে আছে স্বামী বিবেকানন্দ, অপশান সিতে আছে জিড্ডু কৃষ্ণমূর্তি, অপশান ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন বইটির লেখক হচ্ছেন ঋষি অরবিন্দ। অপশান এ সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন হচ্ছে ট্রু নলেজ ইজ নট অ্যাটেইনড বাই থিঙ্কিং, ইট ইজ হোয়াট ইউ আর, ইট ইজ হোয়াট ইউ বিকাম। কে বলেছেন? অপশানগুলি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, অপশান বিতে আছে ঋষি অরবিন্দ, অপশান সিতে আছে জিড্ডু কৃষ্ণমূর্তি, অপশান ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাটি বলেছিলেন
ঋষি অরবিন্দ। অপশান বি সঠিক উত্তর। 20 দাগের প্রশ্ন হচ্ছে উই ক্যান আন্ডারস্ট্যান্ড এডুকেশন অ্যাজ এ হোল। কে বলেছিলেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড এডুকেশন অ্যাজ এ হোল? অপশান এতে আছে ঋষি অরবিন্দ, অপশান বিতে আছে জিড্ডু কৃষ্ণমূর্তি, অপশান সিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বিতে আছে স্বামী বিবেকানন্দ। এই কথাটি বলেছিলেন জিড্ডু কৃষ্ণমূর্তি। জিড্ডু কৃষ্ণমূর্তি এই কথাটি বলেছিলেন। আজকের ভিডিওতে আমি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের সিলেবাসে ইউনিট 1 থেকে এডুকেশনাল স্টাডিজ থেকে আমি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আমি এর পরের ভিডিওতে ইউনিট 2 থেকে আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের এক্সাম প্রিপারেশনে, তোমাদের নেট সেটের এডুকেশনের এক্সাম প্রিপারেশনে হেল্পফুল হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার টেলিগ্রাম চ্যানেল আছে নেট সেট এডুকেশনের, সেখানে কিন্তু অবশ্যই জয়েন হবে। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।